প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, কেউ যদি খামার করতে চান, খামার করার পূর্বে যে জীবই লালন পালন করেন না কেন তার বাসস্থান সম্পর্কে আজকে আলোচনা থাকবে। কীরকম বাসস্থান হলে আপনার খামারে রোগ ব্যাধি আক্রমণ করবে না, জীবজন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগমুক্ত থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি একজন ক্ষুদ্র নগণ্য নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব আমি অবশ্যই আশা করতে পারি। আর যদি আমার কথাগুলি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে রাখবেন বা টাইমলাইনে রেখে দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল বিষয়ে আসা যাক। মূল বিষয়টুকু হচ্ছে, আপনি যদি খামার করতে চান, খামারের প্রথমত দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো গরু, ছাগল, ভেড়া, মহিষ, এইগুলির বাসস্থান নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব না। আমি আলোচনা করব হাঁস এবং মুরগির খামারঘর নিয়ে। মুরগির খামারঘরও আমি আজকে আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে পাবেন। আমি শুধু হাঁসের খামারঘর নিয়ে আলোচনা করব। হাঁসের খামারঘর নিয়ে আলোচনা করতে গিয়া আমি প্রথমতই আপনাকে বলবো, হাঁসের ঘর যদি তৈরি করেন তাহলে এর প্রক্রিয়া হলো দুইটা। একটা হলো ভাসমান, আর একটা হলো স্থায়ী, আর একটা হলো অস্থায়ী। ভাসমানটা হচ্ছে যদি কোনো পুকুর থাকে, খালবিল থাকে, এর উপরে যদি ঘর করেন, এইটার এক ধরনের প্রক্রিয়া। আর একটা হলো স্থায়ী। স্থায়ীটা হলো আপনার বসত বাড়িতে ঘর করলেন, হাঁস এইখানে দিন রাত তো 24 ঘন্টায় থাকবে, সারা বছরই থাকবে একই স্থানে একই ঘরে। এই ঘরের এক ধরনের প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হইল সময় অনুযায়ী 2 মাস বা 3 মাস অন্তর অন্তর, শীত সময় এক জায়গায়, বর্ষাকালে এক জায়গায়, শুকনো সময় এক জায়গায়, গরমের সময় এক জায়গায়, ওইটাকে বলা হয় আপনার ওই অস্থায়ী ঘর। এই অস্থায়ী ঘর যদি আপনি তৈরি করেন তাহলে রাজহাঁসের জন্য একটা পদ্ধতি, পাতি হাঁসের জন্য আর একটা পদ্ধতি। পাতি হাঁসের পদ্ধতিটাও আমি আজকে আলোচনা করব না, আলোচনা করব শুধু রাজহাঁসের প্রক্রিয়া নিয়ে। দেখেন, হাঁসটা যেহেতু বড়, পাতি হাঁসের চেয়ে 3 গুণ 4 গুণ বড়, তার জায়গাটা লাগবে বেশি। আপনি যদি রাজহাঁসের জন্য স্থায়ী ঘর করেন, অবশ্যই ঘর করতে হবে উঁচু এবং চারপাশেই বারান্দা থাকবে, যাতে বৃষ্টির সেচ যাতে ভিতরে আসতে না পারে। বারান্দাযুক্ত ঘর করতে হবে এবং উঁচু ঘর করতে হবে, কারণ এইখানে ফ্যান দিতে হবে। ফ্যানের জন্য ঘরটা উঁচু রাখতে হবে, লাইট দিতে হবে, ফ্যান দিতে হবে। তবে ভিতরটা রাখতে হবে অবশ্যই মাটির। আর মেইন ঘরে থাকবে হাঁস। আর যদি বৃষ্টি সেচ আসে তাহলে যাতে বারান্দার মধ্যে থাকে, ঘরের মেইন ঘরের ভিতরে আসতে না পারে। আর একটা বিষয় হচ্ছে, যে বেড়াটুকু দিবেন 3 ফুট, 3 ফুটের উপরে নেট দিবেন। নেটের উপরে আবার টিন দিতে পারেন, জাল দিতে পারেন, বা যাই দিতে পারেন, অর্থাৎ আলু বাতাস যাতে আসতে পারে, এই ব্যবস্থায় ঘর তৈরি করতে হবে। আর যদি মনে করেন যে না, আমি অস্থায়ী ঘর করবো, আজ এখানে কাল সেখানে, আমি কিন্তু অস্থায়ী খামারের উদ্যোক্তা। এই যে এখন বর্ষাকাল, আমি শুকনো জায়গায় খামার নিয়ে চলে আসছি। আবার বর্ষার মৌসুম চলে যাবে, চলে যাওয়ার পরে আমি অবশ্যই খামার নিয়ে চলে যাব হাওর এলাকায়, একদম হাওরের তলদেশে। তো এইরকম ঘর যদি করেন তাহলে আপনার 2 ফুট বাই 2 ফুট জায়গা একটা হাঁসের জন্য রেখে, আপনার যতগুলি হাঁস থেকে তত বর্গ ফুট দিয়ে ভাগ করে ঘর তৈরি করবেন। ঘর তৈরি করে একটা টিন, আমরা যেটাকে বলি আর কি প্রস্থ বা ফাতারে যেটা বলি, ওইটা লম্বালম্বিভাবে না দিয়ে ফাতারা অবস্থায় দিয়ে রাখবেন। এতে করে
আপনার উপরটা থাকবে খোলা। এই খোলা অংশে আপনি অবশ্যই নেট ব্যবহার করবেন, যাতে কোনো জীবজন্তু সরাসরি আক্রমণ করতে না পারে। এবং এই নেটের উপরে রাখবেন টিন, হইলে ভালো। শুকনার সময়ে বা শীত সময়ে আপনি কম্বলও ব্যবহার করতে পারেন, পলিথিনও ব্যবহার করতে পারেন। তবে পলিথিন না দেওয়াটাই ভালো, কারণ পলিথিন দেওয়ার পরে ফাল্গুন চৈত্র মাসে দেখা যায় ভীষণ উত্তপ্ত হয়ে যায়, ভিতরটা গরম হয়ে যায়, তখন হাঁসগুলি উমে বসতে কষ্ট হয়, বসতে চায় না। আর যদি মনে করেন যে না আমি টিন দিব, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়টা হচ্ছে, আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, বিট যেখানে মানে তৈরি করবেন, অর্থাৎ হাড় যেখানে থাকবে, বিটটা যেন মাটির হয়। এবং যদি পারেন বিট বালু নামে একটা বালু আছে, বালু দেওয়া করতে। কারণ এখানে যদি বিট বালু দেওয়া হয়, তাহলে বিট বালু দেওয়ার পরে ওইখানে ওরা মলত্যাগ করবে, পায়খানা করবে, ওইটার পানিটা মাটি চুষে যাবে, আর ময়লাগুলি পরে আপনি একদিন বা 2 দিন পরে ঝাড়ু দিয়ে ফেলে দিতে পারবেন। এই গেল একটা সুবিধা। আর একটা সুবিধা হইল, যদি আপনি অস্থায়ী কামার ঘর করেন, অস্থায়ী কামার ঘর করলে বেশি উচ্চতা করার প্রয়োজন নাই, কারণ ঝড় বৃষ্টি আক্রমণ করতে পারে। 4 ফুট বা 5 ফুট উচ্চতার মধ্যে ঘর করবেন, উপরে একটা, নিচে একটা টিন ফাতারে দিয়ে রাখবেন, আর উপরে আপনি টিন দিয়ে রাখবেন। আর এই ফাতারে টিনটার উপরে যে অংশটুকু থাকবে, এটা নেট দিয়ে বেড়াতে দিবেন। আর বাহিরে মোটা নেট দিয়ে বেড়া দিবেন, যাতে শিয়াল ওয়াপ আসতে না পারে। অন্তত পক্ষে 2 থেকে 2.5 হাত দূর পর্যন্ত জাল দিয়ে বেড়াতে রাখবেন, যাতে আক্রমণ করতে না পারে। এরপরে আরও বলি, চারিপাশে খোলা যেন থাকে এমন জায়গায় কামড় করা ভালো। গাছের নিচে করবেন না, আর যেখানেই করেন না কেন একটু বাড়ি ঘরের থেকে একটু দূরে করবেন, কারণ এদের চিল্লাপাল্লার একটা সমস্যা হইতে পারে, মলত্যাগ করে, এদের একটা দুর্গন্ধ হইতে পারে। এই জন্যেই এদেরকে একটু দূরে করাই ভালো। আর যেইখানে করবেন এইখানে যাতে চারদিক খোলা থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক যাতে খোলা থাকে, এই অবস্থায় ঘরটা তৈরি করবেন। তাতে আলো বাতাস চারিদিক থেকে আসবে, গন্ধ থাকবে না, আর ওরা ঠান্ডা থাকবে। ফ্যান ব্যবহার করতে হবে না, ফ্যান ছাড়াই ওরা ঠান্ডা থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে বলে। আমার আর একটা আশের গ্রুপ আছে, ওই যে দূরে দেখা যায়, ওই যে দূর পর্যন্ত দেখা যায়, আপনারা দৃষ্টি দিলে দেখতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি বিট বালু দিয়ে আপনি বিটটা তৈরি করেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। কীরকম সুবিধাটা হবে? ডিম পাড়তে সুবিধা, উমে বসাইতে সুবিধা, মলত্যাগ করলে পানি চুষে নিবে। এই বিটে কোনো সময় কাদা হবে না, পিচ্ছিল হবে না, রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। এই জন্যই বিট বালু দিয়ে আপনি কামার ঘর তৈরি করতে চেষ্টা করবেন আপনারা। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, টিন যদি ব্যবহার করেন, অবশ্যই দুসালা করবেন না, সেলাঘর সিস্টেম করবেন। 1 পাট্টা বা 2 পাট্টা টিন দিয়ে করবেন, বেশি প্রশস্ত করে করবেন না, কারণ লম্বা করবেন অনেক, প্রশস্ত করবেন কম। কারণ 2 পাট্টা টিন বা 3 পাট্টা 4 পাট্টা দিয়ে যদি করেন, অনেক সময় হালকা পাতলা বৃষ্টি হইলে ভিতরে বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। লক্ষ্য রাখতে হবে ভিতরে যাতে কোনো অবস্থাতেই বৃষ্টির পানি যাতে না পড়ে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। যদি বৃষ্টির পানি পড়ে, তাহলে আপনার কামারের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনাই করি। আর আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।